দক্ষিণ ভারতের প্রাচীন ভূমি তুঙ্গভদ্রা নদীর তীর। সেখানে একসময় গড়ে উঠেছিল এক সমৃদ্ধ সভ্যতা, যেখানে রাজনীতি, প্রেম, বিশ্বাসঘাতকতা আর বীরত্ব সব একসাথে মিশেছিল। নমস্কার, শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের তুঙ্গভদ্রার তীরে আজ 10ম অংশ। শুরু করি। 4. মহারাজ দেবরায়ের সৈন্য পরিদর্শনে যাত্রা করিবার পর সভাগৃহের দ্বিতলের গৌরব গরিমা অনেকটা কমিয়া গিয়াছিল। 2 রাজকন্যা পরিচারিকা পরিবেষ্টিত হইয়া বাস করিতেছিলেন। পিঙ্গলা নাই, রাজার সঙ্গে গিয়াছে। বিদ্যুন্মালা ও মণিকঙ্কনার মানসিক অবস্থা খুবই করুণ হইয়া পড়িয়াছিল। 2 ভগিনীর মনোকষ্টের কারণ সম্পূর্ণ বিভিন্ন। মণিকঙ্কনা কাতর হইয়াছে রাজার বিরহে। প্রভাতে উঠিয়া সে আর রাজার দর্শন পায় না, আড়াল হইতে তাহার কণ্ঠস্বর শুনিতে পায় না। সে ক্ষীণ মনে এক কক্ষ হইতে অন্য কক্ষে ঘুরিয়া বেড়ায়। কখনো চুপি চুপি রাজার বিরাম কক্ষে যায়, পালঙ্কের পাশে বসিয়া গভীর দীর্ঘশ্বাস মোচন করে। তারপর যখন গৃহ অসহ্য হইয়া ওঠে, তখন দেবী পদ্মালয়ার ভবনে যায়। সেখানে বালক মল্লিকার্জুনের সঙ্গে কিয়ৎকাল খেলা করিয়া ফিরিয়া আসে। সে লক্ষ্য করে রাজার অবর্তমানে পদ্মালয়ার অবিচল প্রসন্নতা তিলমাত্র ক্ষুণ্ণ হয় নাই। সে মনে মনে বিস্মিত হয়, এরা কেমন মানুষ। বিদ্যুন্মালার সমস্যা অন্য প্রকার। বস্তুত তাহার সমস্যা একটা নয়, অনেকগুলা সমস্যার সূত্র একসঙ্গে জট পাকাইয়া গিয়াছে। বিদ্যুন্মালা যাহাকে বিবাহ করিবার জন্য বিজয়নগরে আসিয়াছেন, সেই দেবরায়ের প্রতি তিনি প্রীতিমতী নন। যাহার প্রতি তাহার মন আসক্ত হইয়াছে, সে রাজা নয়, রাজপুত্র নয়, অতি সামান্য যুবক। তাহার সহিত রাজপুত্রের বিবাহের কথা কেহ ভাবিতেই পারে না। পূর্বে অর্জুনের সহিত বিদ্যুন্মালার প্রায় প্রত্যহ দেখা হইত। 10 দিন আগে দ্বিতলের বাতায়নে দাঁড়াইয়া বিদ্যুন্মালা চকিতের ন্যায় অর্জুনকে অশ্বারোহণে চলিয়া যাইতে দেখিয়াছিলেন। তারপর আর তিনি অর্জুনকে দেখেন নাই। শুনিয়াছিলেন অর্জুন দৌত্যকার্যে গিয়াছিল, ফিরিয়া আসিয়াছে। তারপর সে কোথায় গেল? বিদ্যুন্মালা প্রত্যহ অতিথিশালার সম্মুখ দিয়া পম্পাপতির মন্দিরে যান, কিন্তু অর্জুনের দেখা পান না। কি হইল তাহার? দাসীদের প্রশ্ন করিতে শঙ্কা হয়, পাছে তাহারা সন্দেহ করে তিনি অন্তর্দাহে দগ্ধ হইতেছেন। বিবাহ 3 মাস পিছাইয়া গিয়াছে বটে, কিন্তু 3 মাস কতটুকু সময়? একটি একটি করিয়া দিন যাইতেছে আর মেয়াদের কাল ফুরাইয়া আসিতেছে। সময় যে যুগপৎ এমন দ্রুত ও মন্থর হইতে পারে, তাহা কে জানিত? ভাবিয়া ভাবিয়া রাজকুমারীর দেহ কৃশ হইয়াছে। চোখে একটা অস্বাভাবিক প্রখর দৃষ্টি। জলবদ্ধা কুরঙ্গী বাহির হইবার পথ খুঁজিয়া পাইতেছে না। একদিন সূর্যাস্তকালে বিদ্যুন্মালা নিজ শয্যায় অর্ধশয়ান হইয়া দুর্ভাবনার জালে জড়াইয়া পড়িয়াছিলেন। মণিকঙ্কনা কক্ষে নাই। বোধ করি নিঃশ্বাস ফেলিতে ফেলিতে রাজার বিরাম কক্ষে ঘুরিয়া বেড়াইতেছে। একটি দাসী ভূমিতলে বসিয়া কুমারীদের পরিধেয় বস্ত্র উর্মি করিতেছিল। কুমারীরা সন্ধ্যা স্নান করিয়া পরিধান করিবেন। সূর্যাস্ত হইলে কক্ষের অভ্যন্তর ছায়াচ্ছন্ন হইল। বিদ্যুন্মালার দেহ সহসা অসহ্য অধীরতায় ছটফট করিয়া উঠিল। তিনি শয্যায় উপবিষ্ট হইয়া ডাকিলেন, ভদ্রা। দাসী কাপড় চুনট করিতে করিতে জিজ্ঞাসু মুখ তুলিল, আজ্ঞা রাজকুমারী। বিদ্যুন্মালা বলিলেন, ঘরে আর তিষ্ঠতে পারছি না, চলো নিচে খোলা জায়গায় বেরিয়ে আসি। ভদ্র উঠিয়া দাঁড়াইয়া বলিল, তাহলে প্রতিহারিণীদের বলি, আপনি সন্ধ্যা স্নান সেরে বেশ পরিবর্তন করুন। বিদ্যুন্মালা বলিলেন, না না,
প্রতিহারিণীদের প্রয়োজন নেই, কেবল তুমি সঙ্গে থাকবে। ফিরে এসে বেশ পরিবর্তন করব। যে আজ্ঞা রাজকুমারী। ভদ্রাকে লইয়া বিদ্যুন্মালা নিচে নামিলেন। সোপানের প্রতিহারিণীরা একবার সপ্রশ্ন ভ্রু তুলিল। ভদ্রা দক্ষিণ হস্তের ঈষৎ ইঙ্গিত করিল। রাজকুমারীরা বন্দিনী নন, কেহ বাধা দিল না। প্রাঙ্গণে নামিয়া বিদ্যুন্মালা এদিক ওদিক দৃষ্টি নিক্ষেপ করিলেন। কেবল উত্তর দিকে পম্পাপতির মন্দিরের পথ তাহার পরিচিত। তিনি বিপরীত দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন, ওদিকে কি আছে? ভদ্রা বলিল, ওদিকে কমলা সরোবর। চলো। বিদ্যুন্মালা সেই দিকে চলিলেন। চলিতে চলিতে ভদ্রা বলিল, কমলা সরোবর এখান থেকে অনেকটা দূর, প্রায় অর্ধক্রোশ। অত দূর কি যেতে পারবেন রাজকুমারী? বিদ্যুন্মালা উত্তর দিলেন না। ইতস্তত দৃষ্টিপাত করিতে করিতে চলিলেন, কিন্তু তাহার মন অন্তর্নিহিত হইয়া রহিল। সন্ধ্যার সময় লোকজন বেশি নাই। যে দু চারটি পৌরজন সম্মুখে পড়িল, তাহারা কলিঙ্গ কুমারীকে দেখিয়া সসম্ভ্রমে দূরে সরিয়া গেল। খানিক দূর গিয়া রাজকুমারী অনুভব করিলেন পথ কঙ্করময় হইয়াছে। অদূরে একটি নিচু পাহাড়। তিনি জিজ্ঞাসা করিলেন, ওটা কি? ভদ্রা বলিল, ওটা একটা পাহাড় রাজকুমারী, ওর মধ্যে গুহা আছে, লোকে বলে সংকেত গুহা। ভদ্রার ঠোঁটের কোণে একটু চাপা হাসি দেখা দিল। সংকেত গুহার পরিচয় পুরস্ত্রীরা সকলেই জানে। রাজকুমারী গুহা সম্বন্ধে আর কোনো ঔৎসুক্য দেখাইলেন না। আরো কিছু দূর অগ্রসর হইয়া দেখিলেন কমলা সরোবর এখনো দূরে। তিনি ফিরিলেন। এই ভ্রমণের ফলে বিক্ষিপ্ত মন ঈষৎ শান্ত হইল। পরদিন সায়ংকালে বিদ্যুন্মালা ভদ্রাকে বলিলেন, আমি আজও একটু ঘুরে ফিরে আসি, তোমাকে সঙ্গে যেতে হবে না। ভদ্রার মুখে অব্যক্ত আপত্তি দেখিয়া বলিলেন, ভয় নেই, আমি হারিয়ে যাব না, পথ চিনে আসতে পারব। ভদ্রা আর কিছু বলিতে পারিল না। বিদ্যুন্মালা নিচে নামিয়া কাল যেদিকে গিয়েছিলেন সেই দিকে চলিলেন। পরিচিত পথে চলাই ভালো। অপরিচিত পথ কিরূপ কণ্টকাকীর্ণ তাহা রাজকন্যা বুঝিতে আরম্ভ করিয়াছেন। আকাশে সূর্যাস্তের বর্ণলীলা শেষ হইয়াছে, চাঁদের কিরণ পরিস্ফুট হয় নাই। বিদ্যুন্মালা নিচু পাহাড়টা পাশে রাখিয়া কিছু দূর অগ্রসর হইয়া ফিরি ফিরি করিতেছেন। এমন সময় পিছন দিক হইতে কে বলিল, রাজকুমারী, আপনি এখানে? বিদ্যুন্মালা ফিরিয়া দাঁড়াইলেন। দেখিলেন গুহার দিক হইতে দ্রুত পদে আসিতেছে অর্জুন। তাহার মুখে বিস্ময় বিমূঢ় হাসি। অর্জুন বিদ্যুন্মালার সম্মুখে যুক্ত করে দাঁড়াইল। বলিল, আপনি একা এত দূর এসেছেন? বিদ্যুন্মালা ক্ষণকাল তাহার মুখের পানে চাহিয়া রহিলেন। তারপর কোনো কথা না বলিয়া ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিলেন। উদ্বেগের সঞ্চিত বাষ্প অশ্রুর আকারে বাহির হইয়া আসিল। অর্জুন হতবুদ্ধি হইয়া গেল। নির্বাক সশঙ্ক মুখে বিদ্যুন্মালার পানে চাহিয়া রহিল। বিদ্যুন্মালা চোখ মুছিলেন না। গলদশ্রু নেত্রে ভাঙা ভাঙা গলায় বলিলেন, আগে রোজ সকালে আপনাকে দেখতাম, আজকাল দেখতে পাই না কেন? অর্জুন হৃদয়ের মধ্যে একটা চমক অনুভব করিল। রাজকুমারী এই কি বলিতেছেন? কিন্তু না, ইহা সাধারণ কুশল প্রশ্ন মাত্র। অশ্রুজলেরও হয়তো একটা কারণ আছে। রমণীর অশ্রুপাতের কারণ কে কবে নির্ণয় করিতে পারিয়াছে? অর্জুন আত্মসংবরণ করিয়া বলিল, আমি এখন আর অতিথি ভবনে থাকি না। রাজা আমাকে কাজ দিয়েছেন। আমি আমার বন্ধু বলরামের সঙ্গে ওই গুহায় থাকি। বিদ্যুন্মালা এবার চোখ মুছিলেন। ঘাড় ফিরাইয়া গুহার দিকে চাহিয়া বলিলেন, গুহায় থাকেন? গুহায় থাকেন কেন? অর্জুন বলিল, তা জানি না, রাজার আদেশ। আপনি ভালো আছেন? বিদ্যুন্মালার অধরে একটু ম্লান হাসি খেলিয়া গেল। ভালো? হ্যাঁ, ভালোই আছি।
আপনি তো লাঠি চড়ে দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। অর্জুন বিস্মিত হইয়া বলিল, আপনি জানলেন কি করে? ও, আমি বোধহয় আপনাকে লাঠি চড়ার কথা বলেছিলাম। হ্যাঁ, রাজা আমাকে দূত কার্যে পাঠিয়েছিলেন। কিছুক্ষণ দুজনে নীরব, যেন উভয়েরই কথা ফুরাইয়া গিয়াছে। শেষে অর্জুন বলিল, সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে, চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। বিদ্যুন্মালা বলিলেন, না, আমি একা যেতে পারবো। কাল এই সময় আপনি এখানে থাকবেন, আমি আসব। বিদ্যুন্মালা চলিয়া গেলেন। যাইতে যাইতে কয়েকবার পিছু ফিরিয়া চাহিলেন। অর্জুন দাঁড়াইয়া রহিল। তারপর রাজকন্যা দৃষ্টির বহির্ভূত হইয়া গেলে অশান্ত শঙ্কিত মনে গুহায় ফিরিল। বিদ্যুন্মালার একটি রাত্রি এবং একটি দিন দুঃসহ অধীরতার মধ্যে কাটিল, কিন্তু তিনি মন স্থির করিয়া লইয়াছেন। বায়ু তাড়িত হাল ভাঙা নৌকায় ইতস্তত ভাসিয়া বেড়াইলে কোনো ফল হইবে না। নৌকা ছাড়িয়া জলে ঝাঁপাইয়া পড়িয়া তীরের দিকে যাইতে হইবে। এবার অগাধ জলে সাঁতার। সন্ধ্যার কিছু পূর্বে বিদ্যুন্মালা গুহার অভিমুখে গেলেন। মণিবন্ধে একটি মল্লী ফুলের মালা জড়ানো। আজ আর কান্নাকাটি নয়, প্রগল্ভ চটুলতা। অর্জুনের হৃদয় এখনো প্রেমহীন। নারীর তুনিরে যত বাণ আছে সমস্ত প্রয়োগ করিয়া অর্জুনের হৃদয় জয় করিয়া লইতে হইবে। অর্জুন অপেক্ষা করিতেছিল যে পাষাণ স্তূপের পাশে দাঁড়াইয়া হুক্কবুক্কের প্রেতাত্মা দর্শন করিয়াছিল, সেই পাষাণ স্তূপে ঠেস দিয়া পথের দিকে চাহিয়াছিল। বিদ্যুন্মালা আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইল। অর্জুন খাড়া হইয়া দুই কর যুক্ত করিল। বিদ্যুন্মালা হাসিলেন। গোধূলির আলোকে এই হাসির বিদ্যুদ্দীপ্তি যেন অর্জুনের চোখে ধাঁধা লাগাইয়া দিল। সে দেখিতে পাইল না যে হাসির পিছনে অনেকখানি কান্না, অনেকখানি ভয় লাগিয়া আছে। রাজকন্যা বলিলেন, এদিকটা বেশ নিরিবিলি, তবু স্তম্ভের আড়ালে যাওয়াই ভালো। তিনি আগে আগে চলিলেন। অর্জুন নীরবে তাহার অনুগামী হইল। দুজনে স্তম্ভ পাষাণের অন্তরালে দাঁড়াইলেন। এখানে কাহারও চোখে পড়িবার আশঙ্কা নাই। বিদ্যুন্মালা অর্জুনের একটু কাছে সরিয়া আসিলেন। একটু ভঙ্গুর হাসিয়া বলিলেন, অর্জুন ভদ্র, আবার আপনার বিপদ উপস্থিত হয়েছে। বিদ্যুন্মালার মুখে এমন কিছু ছিল যাহা দেখিয়া অর্জুনের বুক দুরু দুরু করিয়া উঠিল। সে ক্ষীণ কণ্ঠে বলিল, বিপদ? বিদ্যুন্মালা বলিলেন, হ্যাঁ, গুরুতর বিপদ। একবার যাকে নদী থেকে উদ্ধার করেছিলেন তাকে আবার উদ্ধার করতে হবে। অর্জুন মূঢ়ের ন্যায় পুনরাবৃত্তি করিল, উদ্ধার? বিদ্যুন্মালা অর্জুনের মুখ পর্যন্ত চক্ষু তুলিয়া আবার বক্ষ পর্যন্ত নত করিলেন। অস্ফুট স্বরে বলিলেন, হ্যাঁ, উদ্ধার। আমাকে উদ্ধার করতে হবে। এখনো বুঝতে পারছেন না? অসহায়ভাবে মাথা নাড়িয়া অর্জুন বলিল, না। তবে বুঝিয়ে দিচ্ছি। বিদ্যুন্মালা মল্লী মালিকাটি মণিবন্ধ হইতে পাকে পাকে খুলিয়া দুই হাতে ধরিলেন। তারপর অর্জুন কিছু বুঝিবার পূর্বেই মালিকাটি তাহার গলায় পরাইয়া দিলেন। অর্জুন ক্ষণকাল স্তম্ভিত হইয়া রহিল। তারপর প্রায় চিৎকার করিয়া উঠিল, রাজকুমারী, এ কি করলেন? থর থর কম্পিত অধরে হাসি আনিয়া বিদ্যুন্মালা বলিলেন, স্বয়ংবরা হলাম। তিনি একটি পাষাণ পট্টের উপর বসিয়া পড়িলেন। প্রগল্ভতা তাহার প্রকৃতিসিদ্ধ নয়, তাই এইটুকু অভিনয় করিয়া তাহার দেহ মনের সমস্ত শক্তি নিঃশেষ হইয়া গিয়াছিল। অর্জুন আসিয়া তাহার পায়ের কাছে বসিল। ব্যাকুল চক্ষে তাহার মুখের পানে চাহিয়া রহিল। অলক্ষিত আকাশে আলো মৃদু হইয়া আসিতেছে। অর্জুন মিনতির স্বরে বলিল, রাজকুমারী, আপনি ক্ষণিক বিভ্রমে ভুল করে ফেলেছেন। আপনার মালা ফিরিয়ে নিন। আমি প্রাণান্তেও কাউকে কিছু বলবো না। বিদ্যুন্মালা আকাশের পানে চাহিলেন, মাথা নাড়িয়া বলিলেন, আর তা হয় না। কিন্তু আজ আমি যাই, অন্ধকার হয়ে গেছে। কাল আবার আসব। কাল কিন্তু
আর তোমাকে আপনি বলতে পারবো না, তুমিও আমাকে তুমি বলবে। ছায়ার ন্যায় বিদ্যুন্মালা অন্তর্হিতা হইলেন। অর্জুন গুহায় ফিরিল। মঞ্জিরা এখনো খাদ্য লইয়া আসে নাই। বলরাম প্রদীপ জ্বালিয়া মৃদঙ্গ লইয়া বসিয়াছে, আপন মনে গান ধরিয়াছে। ন কুরু নিতম্বিনী গমন বিলম্বন মনুসর তং হৃদয়েশম। অর্জুন গলা হইতে মালা খুলিয়া হাতে ঝুলাইয়া লইয়াছিল। বলরাম মালা দেখিয়া গান থামাইল, বলিল, মালা কোথায় পেলে? পান সুপারি বাজারে গিয়েছিলে নাকি? অর্জুন একটু স্থির থাকিয়া বলিল, না, একটি মেয়ে দিয়েছে। বলরাম উচ্চ হাস্য করিয়া উঠিল। আরে বাহ, তুমিও একটি মেয়ে জুটিয়ে ফেলেছ। বেশ বেশ, তা কে মেয়েটি? রাজপুরীর পুরন্ত্রী নিশ্চয়। অর্জুন বলিল, হ্যাঁ, রাজপুরীর পুরন্ত্রী, কিন্তু নাম বলতে নিষেধ আছে। এই সময় নৈশাহারের পাত্র মাথায় লইয়া মঞ্জিরা উপস্থিত হইল। মালার প্রসঙ্গ স্থগিত হইল। সে রাতে অর্জুন শয্যায় শয়ন করিয়া অনেকক্ষণ জাগিয়া রহিল। গভীর দুঃখ ও বিজয়োল্লাস একসঙ্গে অনুভব করা সকলের ভাগ্যে ঘটে না। এরূপ অভাবনীয় ব্যাপার তাহার জীবনে কেন ঘটিল? বিদ্যুন্মালাকে সে দেখিয়াছে শ্রদ্ধার চোখে, সম্ভ্রমের চোখে, কিন্তু তিনি মনে মনে তাহাকে কামনা করিয়াছেন। তিনি রাজকন্যা, রাজার বাগদত্তা বধূ, আর অর্জুন অতি সামান্য মানুষ। কি করিয়া ইহা সম্ভব হইল? তারপর এখন কি হইবে? ইহার পরিণাম কোথায়? যেভাবে বলরাম মঞ্জিরাকে ভালোবাসে, সেভাবে অর্জুন বিদ্যুন্মালাকে ভালোবাসে না। সম্ভ্রম ও পদমর্যাদার বিপুল ব্যবধান তাহাদের মাঝখানে। তাহাদের মধ্যে যে কোনো প্রকার ঘনিষ্ঠ সম্পর্ক ঘটিতে পারে, ইহা তাহার কল্পনার অতীত। উপরন্তু সে রাজার ভৃত্য। রাজার বাগদত্তা বধূর প্রতি দৃষ্টিপাত করিবে কোন স্পর্ধায়? উত্তপ্ত মস্তিষ্কের অসংযত দিগ্ভ্রান্ত চিন্তা নিষ্পন্ন হইবার পূর্বেই অর্জুন ঘুমাইয়া পড়িয়াছিল। ঘুম ভাঙিল শেষ রাত্রে। মল্লিমালার ম্রিয়মান গন্ধ তাহার ঘুম ভাঙাইয়া দিল। মালাটি তাহার বুকের কাছে ছিল। সে তাহা মুষ্টিতে লইয়া একবার সজোরে পেষণ করিল, তারপর দূরে সরাইয়া রাখিল, যাহাতে ওই গন্ধ নাকে না আসে। কিন্তু ঘুম আর আসিল না। মস্তিষ্কের মধ্যে চিন্তা ঊর্ণনাভ জাল বুনিতে আরম্ভ করিল। সেদিন সন্ধ্যাকালে পাথরের আড়ালে অর্জুন ও বিদ্যুন্মালার নিম্নরূপ কথোপকথন হইল। অর্জুন বলিল, তুমি রাজকন্যা, আমি সামান্য মানুষ। বিদ্যুন্মালা বলিলেন, তুমি সামান্য মানুষ নও, তুমি যদুকুলোদ্ভব, ভগবান শ্রীকৃষ্ণ তোমার পূর্বপুরুষ। বিদ্যুন্মালা বেদীর মতো একটি প্রস্তর খণ্ডে রাজেন্দ্রাণীর ন্যায় বসিয়া আছেন। অর্জুন তাহার সম্মুখে সমতল ভূমিতে পিছনে পা মুড়িয়া উপবিষ্ট। বিদ্যুন্মালার চক্ষু অর্জুনের মুখের উপর নিশ্চলভাবে নিবদ্ধ। তিনি যেন জীবন বাজি রাখিয়া পাশা খেলিতেছেন। অর্জুনের দৃষ্টি পিঞ্জরাবদ্ধ পাখির মতো এদিক ওদিক ছটফট করিয়া ফিরিতেছে। অর্জুন বলিল, তুমি মহারাজ দেবরায়ের বাগদত্তা? বিদ্যুন্মালা বলিলেন, আমি কাউকে বাগদান করিনি। রাজায় রাজায় রাজনৈতিক চুক্তি হয়েছে, আমি কেন তার দ্বারা আবদ্ধ হব? তোমার পিতা তোমাকে দান করেছেন। আমি কি পিতার তৈজস? আমার কি স্বতন্ত্র সত্তা নেই? শাস্ত্রে বলে, স্ত্রী জাতি কখনো স্বাতন্ত্র্য পায় না। ও শাস্ত্র আমি মানি না। আমার হৃদয় আমি যাকে ইচ্ছা দান করব। তুমি অপাত্রে হৃদয় দান করেছ, ও কথা আগে হয়ে গেছে। তুমি অপাত্র নও। অর্জুন কিছুক্ষণ নত মুখে রহিল, তারপর মুখ তুলিয়া বলিল, আমার দিক থেকে কথাটা চিন্তা করে দেখেছ? বিদ্যুন্মালার মুখে আষাঢ়ের মেঘ নামিয়া আসিল, চক্ষু বর্ষণ শঙ্কিত হইল। তিনি বিদীর্ণ কণ্ঠে বলিলেন, তুমি কি আমাকে চাও না? অর্জুন ক্লান্ত মস্তক বিদ্যুন্মালার জানুর উপর রাখিল, বিধুর কণ্ঠে বলিল,
চাওয়া না চাওয়ার অবস্থা পার হয়ে গেছে। 3 দিন আগে আমি সজ্জন ছিলাম, আজ আমি কৃতঘ্ন বিশ্বাসঘাতক। রাজা আমাকে ভালোবাসেন, আমাকে পরম বিশ্বাসের কাজ দিয়েছেন, আর আমি মুহূর্তে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছি। তুমি আমার এ কি সর্বনাশ করলে? বিদ্যুন্মালার মুখের মেঘ কাটিয়া গিয়া ভাস্বর আনন্দ ফুটিয়া উঠিল, বিজয়িনীর আনন্দ। তিনি অর্জুনের মাথায় হাত রাখিয়া কোমল স্বরে বলিলেন, কেন তুমি মিছে কষ্ট পাচ্ছ? রাজা হৃদয়বান লোক, তিনি তোমায় স্নেহ করেন, সবই সত্যি, কিন্তু তার অনেক ভৃত্য পরিচর আছে। তুমি না থাকলেও তার চলবে, এবং তিনি না থাকলেও তোমার চলবে। তুমি এ দেশের অধিবাসী নও, তুমি রাজার কাজ ছেড়ে দাও। চলো আমরা চুপি চুপি এ দেশ ছেড়ে পালিয়ে যাই। অর্জুন চমকিয়া মুখ তুলিল, বিভ্রান্ত চোখে চাহিয়া বলিল, এ দেশ ছেড়ে চলে যাব? এই অমরাবতী ছেড়ে পালিয়ে যাব? কোথায় যাব? ম্লেচ্ছের দেশে? না, আমি পারবো না। সে উঠিয়া দাঁড়াইল। বিদ্যুন্মালাও সঙ্গে সঙ্গে উঠিয়া তাহার হাত ধরিলেন। তিনি কিছু বলিবার উপক্রম করিয়াছেন, এমন সময় প্রস্তর স্তম্ভের অন্তরাল হইতে শব্দ শুনিয়া থমকিয়া গেলেন। অর্জুন শরীর শক্ত করিয়া দাঁড়াইয়া রহিল। শব্দটা আর কিছু নয়, মঞ্জিরা আপন মনে গানের কলি গুঞ্জরণ করিতে করিতে খাবার লইয়া গুহার দিকে যাইতেছে। 2 জনে রুদ্ধশ্বাসে দাঁড়াইয়া রহিলেন। মঞ্জিরা তাহাদের দেখিতে পাইল না, তাহার গানের গুঞ্জন দূরে মিলাইয়া গেল। বিদ্যুন্মালা অর্জুনের কানে অধর স্পর্শ করিয়া চুপি চুপি বলিলেন, আজ যাই, কাল আবার আসব। তিনি জ্যোৎস্না কুহেলির মধ্যে অদৃশ্য হইয়া গেলেন। অর্জুন হর্ষ বিষাদ ভরা অন্তরে গুহায় ফিরিতে ফিরিতে মনে মনে প্রতিজ্ঞা করিল, কাল আর সে বিদ্যুন্মালার সঙ্গে দেখা করিতে আসিবে না। কিন্তু প্রতিজ্ঞা রহিল না। পরদিন সে যথাকালে যথাস্থানে আবার উপস্থিত হইল। যৌবন ও বিবেক বুদ্ধির দড়ি টানাটানি চলিতে লাগিল। এইভাবে কয়েকদিন কাটিল, কিন্তু সমস্যার নিষ্পত্তি হইল না। 5 মহারাজ দেবরায় সৈন্য পরিদর্শনে যাত্রা করিয়াছিলেন কৃষ্ণপক্ষের দশমী তিথিতে। শুক্লপক্ষের নবমী তিথিতে অগ্রদূত আসিয়া সংবাদ দিল, আগামীকল্য পূর্বাহ্নে মহারাজ রাজধানীতে প্রত্যাবর্তন করিবেন। রাজপুরী এই এক পক্ষকাল যেন ঝিমাইয়া পড়িয়াছিল, আবার চনমনে হইয়া উঠিল। মণিকঙ্কনার হৃদয় আনন্দের হিন্দোলায় দুলিতেছে। কাল মহারাজ আসিবেন, কতদিন পরে তাহার দর্শন পাইব, প্রতীক্ষার উত্তেজনায় সে আত্মহারা। দিন কাটে তো রাত কাটে না। বিদ্যুন্মালার মানসিক অবস্থা সহজেই অনুমেয়। রাজার অনুপস্থিতি কালে তিনি প্রবল হৃদয়বৃত্তির স্রোতে অবাধে ভাসিয়া চলিয়াছিলেন। বাধা বিঘ্নগুলি ক্ষুদ্র হইয়া গিয়াছিল, এখন বাধা বিঘ্নগুলি পর্বত প্রমাণ উচ্চ হইয়া দাঁড়াইল। ভয়ে তাহার বুক শুকাইয়া গেল। তাহার সংকল্প তিলমাত্র বিচলিত হইল না, কিন্তু সংকল্প সিদ্ধির সম্ভাবনা কঠিন নৈরাশ্যের আঘাতে ভূমিষ্যাৎ হইল। কি হইবে? অর্জুন পলায়ন করিতে অসম্মত, তবে কি মৃত্যু ভিন্ন এই সংকট হইতে উদ্ধারের অন্য পথ নাই? বিদ্যুন্মালা উপাধানে মুখ গুঁজিয়া নীরবে কাঁদিলেন। চোখের জলে উপাধান সিক্ত হইল, কিন্তু অন্ধকারে পথের দিশা মিলিল না। অর্জুনের অবস্থা বিদ্যুন্মালার অনুরূপ হইলেও তাহার মনে অনেকখানি আত্মগ্লানি মিশ্রিত আছে। বিদ্যুন্মালাকে সে ইচ্ছার বিরুদ্ধে ভালোবাসিয়াছে, কিন্তু সমস্ত প্রাণ উৎসর্গ করিয়া ভালোবাসিয়াছে। মনের মধ্যে এমন নিবিড় প্রেমের অনুভূতি পূর্বে তাহার অজ্ঞাত ছিল। কিন্তু প্রেম যত গভীরই হোক, তাহার দ্বারা অপরাধ বোধ তো দূর হয় না। প্রেম যখন সমস্ত হৃদয় অধিকার করিয়াছে, তখনও মস্তিষ্কের মধ্যে চিন্তার ক্রিয়া চলিয়াছে। আমি রাজার সহিত কৃতজ্ঞতা করিয়াছি, যিনি আমার অন্নদাতা, যিনি আমার প্রভু, তাহারই সহিত বিশ্বাসঘাতকতা করিয়াছি। কেন বিদ্যুন্মালার প্রেম প্রথমেই প্রত্যাখ্যান করি নাই? কেন বারবার তাহার সহিত সাক্ষাৎ করিয়াছি? এখন কি হইবে? রাজার সম্মুখে গিয়া দাঁড়াইব কেমন করিয়া?
তাহার চোখে চোখ রাখিয়া চাহিব কোন সাহসে? তিনি যদি মুখ দেখিয়া মনের কথা বুঝিতে পারেন। এ কথা কাহাকেও বলিবার নয়। বলরামকেও সে মুখ ফুটিয়া কিছু বলিতে পারে নাই। বলরাম তাহার চিত্ত বিক্ষোভ লক্ষ্য করিয়াছে, মাঝে মাঝে প্রশ্ন করিয়াছে, কিন্তু সত্য উত্তর পায় নাই। সে ভাবিয়াছে অর্জুনের হৃদয় এখনো পিতৃশোকে মুহ্যমান। এদিকের এই অবস্থা, ওদিকে কুমার কম্পন রাজার আশু প্রত্যাবর্তনের সংবাদ পাইয়া সর্বাঙ্গে উত্তেজনায় শিহরণ অনুভব করিলেন। সময় উপস্থিত, আর বিলম্ব নয়। এবার গৃহপ্রবেশের নিমন্ত্রণ পাঠাইতে হইবে। যাহারা রাজার বিশ্বাসী প্রিয়পাত্র, কেবল সেই সব মন্ত্রী সভাসদকে নিমন্ত্রণ করিতে হইবে। তারপর সকলে একত্রিত হইলে রাজার সঙ্গে সকলকে একসঙ্গে নির্মূল করিতে হইবে। কবে নিমন্ত্রণ করিলে ভালো হয়? কাল রাজা ফিরিবেন, হয়তো ক্লান্ত দেহে নিমন্ত্রণ রক্ষা না করিতে পারেন। সুতরাং পরশ্বই শুভ দিন। কুমার কম্পন বাছা বাছা রাজপুরুষদের নিমন্ত্রণ পাঠাইলেন এবং নবনির্মিত গৃহে অতিথি সৎকারের আয়োজন করিতে লাগিলেন। পিতা বীর বিজয়ের কথাও কম্পন ভুলিলেন না। বুড়া তাহাকে দুচক্ষে দেখিতে পারেন না, তাহার সদ্গতি করিতে হইবে। পরদিন মধ্যাহ্নের 2 দণ্ড পূর্বে মহারাজ দেবরায় ডঙ্কা বাজাইয়া সদল বলে পুরীতে ফিরিয়া আসিলেন। সভাগৃহের বহিঃপ্রাঙ্গণে বৃহৎ জনতা অপেক্ষা করিতেছিল। তন্মধ্যে 2 জন প্রধান, কুমার কম্পন এবং ধননায়ক লক্ষণ। 700 পুরপ্রহরিণী শঙ্খ বাজাইয়া তুমুল নির্ঘোষে রাজার সংবর্ধনা করিল। রাজা অশ্ব হইতে অবতরণ করিতেই কুমার কম্পন ছুটিয়া আসিয়া তাহার জানু স্পর্শ করিয়া প্রণাম করিলেন। বলিলেন, আর্য, আপনি ছিলেন না? রাজপুরী অন্ধকার ছিল, আজ এক পক্ষ পরে আবার সূর্যোদয় হল। কুমার কম্পন অতিশয় মিষ্টভাষী, কিন্তু তাহার মুখেও কথাগুলি চাটু বাক্যের মতো শুনাইল। রাজা একটু হাসিলেন, ভ্রাতার স্কন্ধে হাত রাখিয়া বলিলেন, তোমার সংবাদ শুভ? গৃহপ্রবেশের আর বিলম্ব কত? কম্পন বলিলেন, গৃহ প্রস্তুত, কেবল আপনার জন্য গৃহপ্রবেশ স্থগিত রেখেছি। কাল সন্ধ্যার সময় আপনাকে আমার নতুন গৃহে পদার্পণ করতে হবে আর্য। কাল আমার গৃহপ্রবেশের শুভ মুহূর্ত স্থির হয়েছে। রাজা বলিলেন, তোমার নূতন গৃহে অবশ্য পদার্পণ করব। ধন্য। কম্পন আর দাঁড়াইলেন না। বেশি কথা বলিলে পাছে মনোগত অভিপ্রায় প্রকাশ হইয়া পড়ে, তাই তাড়াতাড়ি প্রস্থান করিলেন। রাজা তখন মন্ত্রী, উপমন্ত্রী, সভাসদ, বিদেশীয় রাষ্ট্রদূত প্রভৃতি সমবেত প্রধানদের দিকে ফিরিলেন। প্রত্যেককে মিষ্ট সম্ভাষণ করিয়া কিছু সংবাদের আদান প্রদান করিয়া বিরাম ভবনে প্রবেশ করিলেন। ইতিমধ্যে পিঙ্গলা আসিয়া দ্বিতলের বিশ্রাম কক্ষের তত্ত্বাবধান করিয়াছিল। পাচকেরা রান্না চড়াইয়াছিল। রাজা অতরিতভাবে স্নান করিলেন। তারপর ধীরে সুস্থে আহারে বসিলেন। আহার শেষ হইতে বেলা দ্বিপ্রহর অতীত হইয়া গেল। রাজা পালঙ্কে অঙ্গ প্রসারিত করিলেন। পিঙ্গলা ভূমিতলে বসিয়া পান সাজিতে প্রবৃত্ত হইল। রাজা অলস কণ্ঠে প্রশ্ন করিলেন, কলিঙ্গ রাজকুমারীদের সংবাদ নিয়েছ? পিঙ্গলা বলিল, তাহারা কুশলে আছেন আর্য। এই সময় নব জলধরে বিজুরি রেখার ন্যায় মণিকঙ্কনা কক্ষে প্রবেশ করিল। ছায়াচ্ছন্ন কক্ষটি তাহার রূপের প্রভায় প্রভাময় হইয়া উঠিল। তাহাকে দেখিয়া মহারাজ সহাস্য মুখে শয্যায় উঠিয়া বসিবার উপক্রম করিলেন। মণিকঙ্কনা তাহাকে প্রণাম করিয়া বলিল, উঠবেন না মহারাজ, আপনি বিশ্রাম করুন। পিঙ্গলা, তুমি ওঠো, আজ আমি মহারাজকে পান সেজে দেব। পিঙ্গলা হাসি মুখে সরিয়া দাঁড়াইল। মণিকঙ্কনা তাহার স্থানে বসিয়া পান সাজিতে লাগিয়া গেল। রাজা পাশ ফিরিয়া অর্ধশয়ানভাবে তাহার তাম্বুল রচনা দেখিতে লাগিলেন। পিঙ্গলা স্মিত মুখে বলিল, ধন্য রাজকুমারী, পান সাজতেও জানেন? মণিকঙ্কনা পর্ণপত্রে খদির লেপন করিতে করিতে বলিল, কেন জানব না? কতবার মাতাদের পান সেজে দিয়েছি। কলিঙ্গ দেশে প্রাণের প্রচলন খুব, তবে উপকরণে
বিশেষত্ব আছে। পানের সঙ্গে গুয়া, খদির, কর্পূর, দারুচিনি তো থাকেই, চুয়া, কেয়া খদির, নারঙ্গ ফুলের ত্বক, কেশর প্রভৃতিও থাকে। এই নিন মহারাজ। মণিকঙ্কনা উঠিয়া পানের তবক রাজার সম্মুখে ধরিল। তিনি সেটি মুখে দিয়া কিছুক্ষণ চিবাইলেন, তারপর বলিলেন, চমৎকার পান। তুমি এত ভালো পান সাজতে পারো জানলে আগেই তোমার স্মরণ নিতাম। কাল থেকে তুমি নিত্য দ্বিপ্রহরে এসে আমার পান সেজে দেবে। মণিকঙ্কনা কৃতার্থ হইয়া বলিল, তাই দেব মহারাজ। আমাদের সঙ্গে কিছু কলিঙ্গ দেশীয় পানের উপকরণ আছে, তাই দিয়ে পান সেজে দেব। সে আবার পানের বাটা লইয়া বসিতে যাইতেছিল, এমন সময় নিঃশব্দ পদে ধননায়ক লক্ষণ মল্ল প্রবেশ করিলেন। মণিকঙ্কনা বলিলেন, ওমা, মন্ত্রী মশাই এলেন, এবার বুঝি রাজকার্য হবে, আমি তাহলে যাই। রাজার প্রতি দীর্ঘ বিলম্বিত দৃষ্টি সম্পাত করিয়া সে নিষ্ক্রান্ত হইল। মন্ত্রী পালঙ্কের শিয়রের দিকে ভূমিতলে বসিলেন। পিঙ্গলা তাম্বুল কলঙ্ক তাহার দিকে আগাইয়া দিয়া ঘর হইতে চলিয়া গেল। রাজার সঙ্গে ভ্রমণ করিয়া ফিরিবার পর সে এখনো পলকের জন্য বিশ্রাম পায় নাই। রাজা ও মন্ত্রীর মধ্যে বাক্যালাপ আরম্ভ হইল। মন্ত্রী মহাশয়ের নিবেদন করিবার বিশেষ কিছু ছিল না। তিনি সংক্ষেপে রাজ্য সম্বন্ধীয় বক্তব্য শেষ করিয়া বলিলেন, একটা সংবাদ আছে, হুক্কবুক্কর প্রেতাত্মা দেখা দিয়েছে। রাজা শয্যায় উঠিয়া বসিলেন। হুক্কবুক্ক দেখা দিয়েছেন? কে দেখেছে? মন্ত্রী বলিলেন, অর্জুন ও বলরামের গুহা পাহারা দেবার জন্য যাদের নিয়োগ করেছিলাম তাদের মধ্যে একজন দেখেছে। অর্জুন ও বলরামও দেখেছে। মহারাজ কর্ণের মণিকুণ্ডল অঙ্গুলিতে ধরিয়া একটু নাড়াচাড়া করিলেন। অনেক দিন পরে হুক্কবুক্ক দেখা দিলেন। সেই আহমেদ শাহ সুলতান হয়ে যখন বিজয়নগর আক্রমণ করেছিল তার আগে দেখা দিয়েছিলেন। আশঙ্কা হয় দারুণ বিপদ আসন্ন, কিন্তু কোন দিক দিয়ে আসবে বুঝতে পারছি না। মন্ত্রী জিজ্ঞাসা করিলেন, সীমান্তের অবস্থা কেমন দেখলেন? রাজা বলিলেন, শত্রুর তৎপরতার কোনো চিহ্ন পেলাম না। আমার সীমান্তরক্ষী সেনাদল একটু ঝিমিয়ে পড়েছিল, আমাকে দেখে আবার চাঙ্গা হয়ে উঠেছে। মন্ত্রী কিছুক্ষণ কুচকুচ করিয়া সুপারি কাটিলেন, তারপর নিজের জন্য পান সাজিতে সাজিতে বলিলেন, কুমার কম্পন গৃহপ্রবেশ উপলক্ষে বাছা বাছা কয়েকজন সদস্যকে নিমন্ত্রণ করেছেন। আমিও নিমন্ত্রিত হয়েছি। আমার কিন্তু ভালো লাগছে না। কি ভালো লাগছে না? এই নিমন্ত্রণের ভাবভঙ্গি। সন্দেহ হচ্ছে কুমার কম্পনের কোনো প্রচ্ছন্ন অভিসন্ধি আছে। যে দ্বাদশ ব্যক্তিকে নিমন্ত্রণ করেছেন তাদের কারুর সঙ্গেই তার ঘনিষ্ঠ হৃদ্যতা নেই। কিন্তু প্রচ্ছন্ন অভিসন্ধি কি থাকতে পারে তা জানি না। মহারাজ, আপনিও নিমন্ত্রিত। আমার মনে হয় আপনার না যাওয়াই ভালো। রাজার ললাট মেঘাচ্ছন্ন হইল। তিনি ক্ষণকাল নীরব থাকিয়া বলিলেন, কম্পন আমাকে ভালোবাসে। সে আমার অনিষ্ট করার চেষ্টা করবে আমি ভাবতেও পারি না। তাছাড়া আমার অনিষ্ট করবার ক্ষমতা তার নেই। আপনিও তো নিমন্ত্রিত হয়েছেন, আপনি কি যাবেন না? মন্ত্রী পান মুখে দিয়া বলিলেন, না মহারাজ, আমি যাব না। হুক্কবুক্ক দেখা দিয়েছেন, এ সময় আমাদের সকলেরই সতর্ক থাকা প্রয়োজন। এই প্রসঙ্গ সমাপ্ত হইবার পূর্বেই দ্বার রক্ষিণী আসিয়া জানাইল, অর্জুন বর্মা ও বলরাম রাজার সাক্ষাৎ প্রার্থী। রাজার অনুমতি পাইয়া দুইজনে আসিয়া পালঙ্কের পদপ্রান্তে বসিল। অর্জুন রাজার মুখের দিকে একবার চক্ষু তুলিয়াই চক্ষু নত করিল। বলরাম যুক্ত করে বলিল, আর্য, কামান তৈরি হয়েছে, সঙ্গে এনেছিলাম, প্রহরিণীর কাছে গচ্ছিত আছে। রাজা প্রহরিণীকে ডাকিয়া কামান আনিতে বলিলেন। কামান আসিলে প্রহরিণীকে বলিলেন, বলরাম বা অর্জুন যদি অস্ত্র শস্ত্র নিয়ে আমার কাছে আসতে চায় তাদের বাধা দিও না। প্রহরিণী প্রস্থান করিলে বলরাম উঠিয়া কামান রাজার হাতে দিল। এক হস্ত পরিমাণ যন্ত্রটি দেখিতে অনেকটা বক্স যন্ত্রের মতো।
রাজা সেটিকে উত্তম রূপে পরীক্ষা করিয়া মন্ত্রীর হাতে দিলেন। বলিলেন, যন্ত্রের প্রক্রিয়া বুঝেছি, যন্ত্র চালিয়ে দেখেছ? বলরাম বলিল, আজ্ঞা দেখেছি, ঠিক চলে। অর্জুন আর আমি একদিন বনের মধ্যে গিয়ে পরীক্ষা করে দেখেছি, 50 হাত দূর পর্যন্ত প্রাণঘাতী লক্ষ্যভেদ করতে পারে। রাজা বলিলেন, ভালো, আমিও পরীক্ষা করে দেখতে চাই। কাল প্রত্যুষে তোমরা আসবে, দক্ষিণের জঙ্গলে পরীক্ষা হবে। পরীক্ষার জন্য কি কি বস্তু প্রয়োজন? বলরাম বলিল, বেশি কিছু নয় আর্য, গোটা 3 মাটির কলসি হলেই চলবে। বাকি যা কিছু গুলি, বারুদ, কার্পাস বস্ত্র, নারিকেল রজ্জু আমি নিয়ে আসব। রাজা প্রশ্ন করিলেন, লৌহ নালিকা প্রস্তুতের কৌশল প্রকাশ করতে চাও না? বলরাম আবার যুক্তপানি হইল, মহারাজ, এটি আমার নিজস্ব গুপ্তবিদ্যা, যদি উপযুক্ত শিষ্য পাই তাকে শেখাবো। ভালো, তুমি একা এই লঘু কামান কত তৈয়ার করতে পারো? মাসে 3টা তৈয়ার করতে পারবো। রাজা ঈষৎ চিন্তা করিয়া বলিলেন, তবে তোমার গুপ্তবিদ্যা গুপ্তই থাক, অন্তত শত্রুপক্ষ জানতে পারবে না। পরদিন উষাকালে রাজা বলরাম ও অর্জুনকে সঙ্গে লইয়া দক্ষিণের জঙ্গলে উপস্থিত হইলেন। জঙ্গল নামমাত্র, রৌদ্রদগ্ধ শুষ্ক গাছপালার ফাঁকে শিলাকীর্ণ অসম ভূমি। 3টি মৃৎ কলস পাশাপাশি বসাইয়া বলরাম কলস হইতে 50 হাত দূরে সরিয়া আসিয়া লক্ষ্য ভেদের জন্য প্রস্তুত হইল। প্রথমে সে কামানটির নলের মুখ দিয়া অর্ধমুষ্টি বারুদ প্রবিষ্ট করাইয়া দিয়া ক্ষুদ্র একখণ্ড কার্পাস নলের মুখে ঠাসিয়া দিল। কামানের পশ্চাৎভাগে সূক্ষ্ম ছিদ্রপথে একটু বারুদের গুঁড়া দেখা গেল। তখন সে নলের মুখে মটরের মতো কয়েকটি লৌহ গুটিকা প্রবিষ্ট করাইয়া আবার কার্পাস খণ্ড দিয়া মুখ বন্ধ করিল। বলিল, মহারাজ, কামান তৈরি, এখন আগুন দিলেই গুলি বেরুবে। রাজা বলিলেন, দাও আগুন। বলরাম একটি অগ্নিমুখ নারিকেল রজ্জু সঙ্গে আনিয়াছিল। সে কলসির দিকে লক্ষ্য স্থির করিয়া কামানের পিছন দিকে অগ্নিস্পর্শ করিল। অমনি সশব্দে কামান হইতে গুলি বাহির হইয়া 50 হাত দূরের 3টি কলস চূর্ণ করিয়া দিল। রাজা সহর্ষে বলরামের স্কন্ধে হাত রাখিয়া বলিলেন, ধন্য, আজ থেকে অর্জুনের মতো তুমিও আমার ভৃত্য হলে। এই লঘু কামান আমি নিলাম। আজ এইটুকু। গল্প ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।